আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় ৩ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু, সংক্রমণ ১২% উপরে, উদ্বেগজনক পরিস্থিতিতেও বিধিনিষেধ মানছে না মানুষ। সরকারি নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান প্রধানমন্ত্রী, স্বাস্থ্য বিষয়ক গবেষণা বাড়ানোর তাগিদ। চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত নারায়ণগঞ্জের ভোটাররা, প্রশাসন নিরপেক্ষ সহযোগিতা চান আইভি তৈমুর দুজনই। এবং বাউল ফকির বেশে সিরিয়াল কিলার সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনায় ৩ মাসের মধ্যে দেশের সর্বোচ্চ মৃত্যু একদিনে, ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ১২ জনের, বেড়েছে শনাক্তের হারও। নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর জানায় মৃতদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ, তাদের মধ্যে ৮ জনই ঢাকা বিভাগের, বাকি ৪ জন চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহের। অন্যদিকে সারা দেশে একদিনে ২৭,৯২০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩,৩৬৯ জনের, শনাক্তের হার ১২.০৩%। এছাড়া ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩০২ জন। করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে বাড়তে থাকা সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধ মানছে না মানুষ। রাস্তাঘাট, দোকানপাট, রেস্তোরাঁ ও গণপরিবহন সহ বিভিন্ন জায়গায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বিধিনিষেধ আরোপে প্রথম দিন স্বাস্থ্যবিধি প্রতিপালনে নজরদারিতে মাঠে ছিল না প্রশাসনের জোরালো তৎপরতাও। আর জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। নির্দেশনা মোতাবেক ঘর থেকে বেরোলেই সবাইকে বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক, মানতে হবে স্বাস্থ্যবিধি। কিন্তু প্রথম দিনেই রাজধানী জুড়ে উপেক্ষিত সরকারি এসব নির্দেশনা। রাস্তাঘাটে অধিকাংশ মানুষ ঘুরেছেন মাস্ক ছাড়া, দোকানপাট, শপিং মল ও বাজারে ছিল না স্বাস্থ্যবিধির বালাই। অ্যাকচুয়ালি আমি ওই যে টিস্যু পেপার যখন বের করছিলাম মাস্কটা পড়ে গেছে। চা খাচ্ছি এই কারণে মাস্কটা পকেটে রাখছি। অনেকক্ষণ ধরে পড়ে আছি তো কেমন বিরক্ত লাগতেছে। অধিকাংশ তো মাস্ক ছাড়াই। গণপরিবহনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার কথা থাকলেও সেখানে চালক ও হেলপার সহ অনেকেই পরেননি মাস্ক। রেস্তোরাঁয় বসে খাবার খেলে দেখাতে হবে টিকার সনদ, এই নির্দেশনাও ছিল কাগজে কলমে। টিকা কার্ড কিন্তু জনগণের কাছ থেকে আমরা ওটা পাচ্ছি না। আমাদের এমন বলতেছে যে আজকে নিয়ে আসি নাই, কালকে নিয়ে আসবো। আনার সময় মনে নেই, খেয়াল ছিল না আর কি। সরকারি নির্দেশনা না মানলে শাস্তির সম্মুখীন হতে হবে এমন ঘোষণা থাকলেও বৃহস্পতিবার মাঠে ছিল না প্রশাসনের তেমন কঠোরতাও। তবে দুপুরে রাজধানীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিধিনিষেধ না মানলে করা হবে জেল জরিমানা। আমাদের এই অভিযান চলবে, সেক্ষেত্রে আস্তে আস্তে দণ্ডের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এখানে ৫০,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড করার বিধান রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগামী ২ সপ্তাহ স্বাস্থ্যবিধি মানা খুবই জরুরি। যে কোনো মুহূর্তে আসলে সংক্রমণ বাড়তে পারে। যে কথাগুলো বারবার বলা হয়, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানা এবং টিকা, সেটা প্রত্যেকেই আমাদেরকে শক্তভাবে এটা যাতে প্রতিপালন করি সেদিকে নজর দেওয়া। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বেড়ে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ হিসেবে এখন থেকে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শামসুল হকের স্বাক্ষর করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, কোভিড-১৯ টিকা কার্যক্রমে দেশের সব পর্যায়ে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হলো। তবে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রথম এবং দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা পাবে। এছাড়া যারা প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনাভাইরাসের নতুন ধরন মোকাবেলায় সরকার ঘোষিত নির্দেশনা সঠিকভাবে মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, টিকা নিয়ে করোনা থেকে বেঁচে থাকাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। এ সময় স্বাস্থ্য বিষয়ক গবেষণা বাড়াতে চিকিৎসকদের তাগিদ দেন তিনি। আপিল মাহমুদের রিপোর্ট। গণভবন থেকে আগারগাঁয়ে নির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবাইকে করোনার টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন একটা ভেরিয়েন্ট দেখা দিয়েছে, এই ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে এবং একটা পরিবার সহ কিন্তু আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলবো যে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা। আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি, সেই নির্দেশনাগুলি সবাই মেনে চলবেন, সেটাই আমি চাই। আর যারা টিকা নেননি দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। আমরা স্কুলের ছাত্রছাত্রীদেরও টিকা দেওয়া শুরু করেছি, কাজে টিকা নিলে অন্তত পক্ষে জীবনে বেঁচে থাকা যায়, এটুকু হলো বাস্তব। গবেষণার অভাবে দেশের স্বাস্থ্য খাত পিছিয়ে আছে উল্লেখ করে চিকিৎসার পাশাপাশি গবেষণায় মনোনিবেশ করতে চিকিৎসকদের অনুরোধ জানান সরকার প্রধান। যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাচ্ছে তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করতে পারছে, কাজে আমাদের উন্নতি করতে হলে অবশ্যই গবেষণা একান্তভাবে প্রয়োজন। তো আমরা একটা জায়গায় একটু পিছিয়ে আছি গবেষণা, সেটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা আসলে আমাদের দেশে খুব কম হচ্ছে। অনেকে খুব কম চিকিৎসক আছে যারা আসলে তারা রোগী সেবা দিতেই যতটা আগ্রহী, ঠিক গবেষণার দিকে নেই। হাতে গোনা কয়েকজনই নিয়মিত গবেষণা করেন। তবে এই ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি যে আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা একান্তভাবে দরকার। বিশ্বের নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে তরুণ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি। নতুন গবেষক তৈরির পাশাপাশি রপ্তানি পণ্যের মান ঠিক রাখতে উন্নত টেস্টিং ল্যাব তৈরিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। শুধু লকডাউনের সময় রাজধানীতে সবচেয়ে বেশি কাজ হারিয়েছেন ৯৫% পরিবহন শ্রমিক। এ সময় ৮২% আয় কমে যায়। তবে লকডাউন শেষে তাদের সবাই আবারও কাজে ফিরেছেন। শ্রম অধিকার নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। লকডাউনে নগরীর দোকান, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে শ্রমিকদের উপর। কাজ হারানো শ্রমিকদের সঠিক তথ্য পেতে ডাটাবেস তৈরি সহ 10 দফা সুপারিশ করেছে সংস্থাটি। লকডাউন পরবর্তী সময়ে কর্মসংস্থান ও কর্মঘণ্টা বাড়লেও তাদের আয় বাড়েনি বলে দাবি করেন শ্রমিক নেতারা। ৮৭% শ্রমিক লকডাউনের সময় এই তিনটে সেক্টরের তাদের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৭% শ্রমিক হচ্ছে এগ্রিগেটেড, এবং সেটা পরিবহন সেক্টরে হচ্ছে ৯৫%, হোটেল রেস্টুরেন্ট সেক্টরে হচ্ছে ৮২% এবং রিটেল শপ সেক্টরে হচ্ছে ৮৩%। তাদের আয় ক্ষতিগ্রস্ত হয়েছে, কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ওয়ার্ক আওয়ার এবং ওয়ার্ক ডে কার্যদিবস ক্ষতিগ্রস্ত। আর্থিক সংকট সহ বহুমুখী সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বেসরকারি সংস্থাগুলো অনিয়ম, দুর্নীতির ঊর্ধ্বে থেকে করোনা সংকট মোকাবেলায় প্রশংসনীয় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। করোনা সংকট মোকাবেলায় বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ কথা জানান। তিনি বলেন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেও কাজ করছে সংস্থাগুলো। যে বহুমুখী প্রতিকূলতা এবং বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও বেসরকারি সংস্থাগুলো আমাদের বিবেচনায় প্রশংসনীয় ভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া মোটামুটি অনিয়ম দুর্নীতির ঊর্ধ্বে থেকে বেসরকারি সংস্থাগুলো তাদের নিজস্ব অবস্থান এবং সরকারের সহায়ক শক্তি হিসেবে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে এবং সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান আচরণবিধি লঙ্ঘন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক সুজন।
সংস্থাটির সম্পাদক বদিউল আলম মজুমদার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার বক্তব্যের সমালোচনা করে প্রশ্ন তোলেন, কমিশন কার স্বার্থে কাজ করছে? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তথ্য বিশ্লেষণ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, অনেকের হলফনামায় তথ্যের গরমিল দেখা গেছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সুজন। 111-এর সুবিধাভোগী আওয়ামী লীগ দেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতেই আওয়ামী লীগের সহযোগিতায় 111 বাস্তবায়িত হয়। গণ আন্দোলনের মাধ্যমে শিগগিরই সরকারের পতন হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। গত এক যুগের বেশি সময় ধরে এই আওয়ামীরা 111-এর ধারাবাহিকতা বজায় রেখে এদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্রকে হত্যা করে একদলীয় ফ্যাসিবাদী শাসন জনগণের উপর চাপিয়ে দিয়েছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে। এই সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়। যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মানবাধিকার নিয়ে সোচ্চার হলেও তাদের দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিজ দপ্তরে তিনি বলেন, বিদেশ থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে। বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করতে গিয়ে তাদের নেতাকর্মীরা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করছে। যারা বোরকা পরে হাইকোর্টে যান তারা কি করে জেলের তালা ভেঙে তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে আনবেন, এমন প্রশ্নও তোলেন তথ্যমন্ত্রী। যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে, দেশে হানাহানি লাগানোর উদ্দেশ্যে নানা ধরনের অপপ্রচার চালায়, সেগুলো তো রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যক্রম। রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। সেই সিদ্ধান্তই গতকাল মন্ত্রিসভা কমিটির মিটিংয়ে হয়েছে এবং কারা এগুলো করছে আমরা অনেকটা জানি। প্রয়োজনে আরও কারা কারা এর সাথে যুক্ত সেই তালিকাও করা হবে। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। মেয়র হিসেবে আইভির হ্যাট্রিক নাকি নতুন মেয়র পেতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তা নিয়ে চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। সময়ের সাথে এদিক ওদিক হচ্ছে ভোটের সমীকরণ। সুষ্ঠু ভোট করতে প্রশাসনের সহযোগিতা চাইলেন সেলিনা হায়াৎ আইভি। তবে তৈমুর আলম খন্দকারের অভিযোগ, সরকার সমর্থিত হওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছেন আইভি। মনিরুজ্জামান মুন্নির ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। নির্বাচনের ডামাডোলে খবর দেখার আগ্রহ বেড়েছে নারায়ণগঞ্জ সিটিবাসীর। অনলাইন কিংবা টেলিভিশন দেখার সময় যাদের নেই তাদের ভরসা দেয়াল পত্রিকা। কোন প্রার্থী কোথায় কি করছেন, কি বলছেন, সেই খবর রাখতে এমন আগ্রহ। এত সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে পারে এটাই মানুষ প্রত্যাশা করতেছে। সবাই চায় সঠিকভাবে আমরা ভোট দেই। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নগরীর দেওভোগ এলাকা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। 8 বছর পৌর মেয়র থাকার পর 2011 সালে সিটি মেয়র নির্বাচিত হন আইভি। লক্ষাধিক ভোটে পরাজিত করেন শামীম ওসমানকে। 2016 সালে 80,000 ভোটে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে জয় পান তিনি। এবার তার সামনে তৃতীয়বার মেয়র হবার হাতছানি। সরকার সমর্থিত হলেও বাড়তি সুবিধা নিচ্ছেন না বলে দাবি করেন তিনি। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে তৈমুর আলমের প্রতি আহ্বান জানান আইভি। আমার সাথে আছে ভালোবাসার পয়গাম, কোনো বুলেট বিমান নয়। সুতরাং প্রশাসন কি করলো মাথা ব্যথা নয়। নির্বাচনের সময় প্রশাসনকে অনুরোধ থাকবে বিশৃঙ্খলা যেন কেউ তৈরি করতে না পারে, আমার ভোটাররা যেন নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে।
নগরীর কিল্লার পুল এলাকা থেকে প্রচারণা শুরু করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। মেয়র নির্বাচনে বরাবরই আলোচনায় থাকেন তিনি। 2011 সালে দলের সিদ্ধান্তে সরে দাঁড়ান, 2016 সালে মনোনয়নই পাননি। এবার তিনি মনে করছেন প্রেক্ষাপট বদলে গেছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কন্দল তার জন্য মঙ্গল বলে মনে করছেন। এমপি ভার্সেস মেয়র যে বিভেদ, তার কারণে ছাত্রলীগের মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সে তার এমপিকে যে ভাষায় সম্বোধন করে, এই বিভাজন এই সেকুলে আগে উঠুক। আমার দল, আমারই এটা, সবাই তো ঐক্যবদ্ধ। শুক্রবার মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে যে সহিংসতা হয়েছে তাতে কিছুটা আতঙ্কিত নারায়ণগঞ্জের মানুষ। যদিও সিইসি নির্দেশ দিয়েছেন ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার, এই নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হবে তা ভোটের প্রথম বেলাতেই বোঝা যাবে বলে মনে করছেন বাসিন্দারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। কণ্ঠশিল্পী কিশোর পলাশের আলোচিত গান ভাঙা তরি ছেঁড়া পাল, এই বাউল মডেল সেলিম ফকিরকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি তিনি একজন সিরিয়াল কিলার। বিস্তারিত জানাচ্ছেন নজিবুর রহমান। সেলিম ফকির ওরফে হেলাল বাউল গানের মডেল হিসেবে নিজেকে পরিচয় দিলেও তার আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর একটি রূপ। কারণ বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে খন্দকার আলমঈন জানান, আলোচিত গানের মডেল সেলিম ফকির ছিলেন সিরিয়াল কিলার। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তার সাজাও হয়েছে, কিন্তু নিজেকে আড়াল করতে তিনি সবসময় বিভিন্ন বেশভূষা ধারণ করেন। বড় চুল আর দাড়ি রেখে প্রায় 20 বছর যাবৎ পলাতক ছিলেন এই সেলিম ফকির। নিজেকে আত্মগোপনে রাখতে বিভিন্ন সময় মাজার বা রেল স্টেশনে থাকতেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। এই বিদ্যুৎ হত্যা মামলার যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বিজ্ঞ আদালত দিয়েছিল, যার প্রেক্ষিতে সে এলাকা থেকে পালিয়ে যায় কৌশলে এবং ফেরারি জীবনযাপন শুরু করে। সংবাদ ব্রিফিংয়ে র্যাব আরও জানায়, 6 মাস আগে তাদের কাছে অভিযোগ আসে সেলিম ফকির বগুড়ার একটি হত্যা মামলার আসামি। এ অভিযোগে তদন্ত করতে গিয়ে একের পর এক বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। কয়েকটি হত্যার সাথে তার জড়িত থাকার প্রমাণ পায় র্যাব। 1997 সালে চাঞ্চল্যকর বিশু হত্যাকাণ্ডের মাধ্যমে 21 বছর বয়সী হেলাল হোসেন মূলত অপরাধ জগতে পা দেয়। পরবর্তীতে সে এলাকায় বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সে বিভিন্ন মারামারি এবং হামলায় সে অংশগ্রহণ করে। র্যাব আরও জানায়, সেলিম ফকির ওরফে হেলাল 8ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। তথ্য প্রযুক্তি আইনে সঙ্গীত শিল্পী শফিক তুহিনের দায়ের করা মামলায় আরেক সঙ্গীত শিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আর এর মধ্যে দিয়ে শুরু হলো এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক আজ এ আদেশ দেন। একই সঙ্গে এই মামলায় 23 জুন সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। মামলার অভিযোগে জানা যায়, অনুমতি ছাড়া শফিক তুহিন সহ বিভিন্ন গীতিকার ও সুরকারের 617টি গান বিক্রি করেছেন আসিফ আকবর। 4,200 কোটি টাকা পাচারের 2 মামলায় জামিন চেয়ে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের করা পৃথক 2টি রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে আজ এই আদেশ দেয়। আদালতে রফিকুল আমিনের পক্ষে ছিলেন আইনজীবী সাইদ আহমেদ, আর দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। দুদকের আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না রফিকুল আমিন। শুধুমাত্র হয়রানি করার জন্য 2 জাপানি শিশুর বাবা ইমরান শরীফের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। এ মামলায় 6 সপ্তাহের জামিনে আছেন ইমরান শরীফ। তার বিরুদ্ধে যে চ্যাট অ্যাপ হ্যাক করার অভিযোগ করা হয়েছে তা সম্ভব নয় বলেও প্রযুক্তিবিদরা জানিয়েছেন বলে দাবি করেন ইমরানের আইনজীবী।
আপিল বিভাগের আদেশ থাকলেও কন্যাদের সাথে ইমরান শরীফকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। গত ৩ জানুয়ারি 2 জাপানি শিশু জেসমিন ও লায়লাকে 23 জানুয়ারি পর্যন্ত মা এরিকো নাকানোর কাছে রাখার নির্দেশ দেন আপিল বিভাগ। পোশাক কারখানা ছাড়া অন্যান্য শিল্প কারখানায় অগ্নি দুর্ঘটনা এড়াতে সরকারি উদ্যোগ সন্তোষজনক নয় বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানী ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন গবেষকরা জানান, কারখানার কর্মীদের বিভিন্ন দুর্ঘটনায় সুরক্ষা নিশ্চিতে মালিকপক্ষ বরাবরই উদাসীন। কর্মীদের সুরক্ষা নিশ্চিতে সরকারের মনিটরিং বাড়ানো উচিত বলেও মনে করেন তারা। রাজধানীর জুরাইনে আদ্দিন ব্যারিস্টার শরীফ রফিক উল হক হাসপাতালে চালু করা হলো সাফিনা এক্সিকিউটিভ কেবিন। বিকেলে হাসপাতালের পরিচালক ডক্টর মাহফুজা জেসমিনের মা আমিনা খাতুন এই কেবিনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ও বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। বক্তারা বলেন, এক্সিকিউটিভ কেবিন উদ্বোধনের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা সেবায় নতুন মাত্রা যুক্ত হল। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত কেবিনগুলোতে রোগীরা স্বল্প খরচে উন্নত সেবা নিতে পারবেন। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে দেশি বিদেশি এয়ারলাইন্সের ভাড়া কমাতে ওপেন স্কাই চালুর দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠক আটাপ। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুব এ দাবি তুলে ধরেন। পাশাপাশি এয়ারলাইন্সের টিকিট বিপণন তদারকি ও সিন্ডিকেট ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক মহাসচিব আব্দুস সালাম আরিফ জানান, রিয়াদ, জেদ্দা, মাস্কাট ও দুবাই রুটে ইকোনমি ক্লাসের ৩০-৩৫ হাজার টাকার ভাড়া এখন ১ লাখ ছাড়িয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস ফিটলি। 2 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ত্রাণ মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি। সেই সাথে করোনা মহামারীতে দেশের জনগণকে নগদ টাকা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টিকে সাধুবাদ জানান ইইউ অ্যাম্বাসেডর। ঘূর্ণিঝড় ও বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সন্ধান, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমেও প্রশংসা করেন তিনি। নান্দনিক চরিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ প্রতিপাদ্যে 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 20তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 10 বিভাগে বাংলাদেশ সহ 70টি দেশের মোট 225টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে। জাতীয় জাদুঘরের 2টি মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শিল্পকলা একাডেমি, ধানমন্ডির ওলিয়াস ফ্রাসেজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। ঢাকা ক্লাবের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক কমিটি। এ সময় উৎসব পরিচালক আহমেদ মুস্তফা জামাল, অধ্যাপক কিশোর কামাল, উৎসবের প্রধান প্রোগ্রামার, ইরানি নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক জোহরে জামানি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এই উৎসব চলবে 23 জানুয়ারি পর্যন্ত। সাভারের বিরুলিয়ায় জমে উঠেছে ফুলের বাজার। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে ফুল কেনা বেচা। বিরুলিয়ার মোস্তাপাড়া ও শ্যামপুরের এ বাজারে প্রতিদিন প্রায় 50 জাতের গোলাপ ছাড়াও চন্দ্রমল্লিকা ও গ্ল্যাডিওসাস সহ নানা জাতের ফুল বিক্রি হয়। সন্ধ্যা হলে বিভিন্ন বাগান থেকে ফুল নিয়ে আসেন চাষিরা। রাজধানীর বিভিন্ন এলাকার পাইকার থেকে ফুল কিনে নিয়ে যায়। এ বাজারে প্রতিদিন প্রায় 4 থেকে 5 লাখ টাকার ফুল কেনাবেচা হয় বলে জানিয়েছেন বিক্রেতারা। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমলেও সূচক বেড়েছে। প্রধান মূল্য সূচক DSEX
21 পয়েন্ট বেড়ে 7,017 পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া সরিয়া সূচক 6 ও 30 সূচক 9 পয়েন্ট বেড়েছে। দিন শেষে লেনদেন হয় 1,242 কোটি 84 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 368টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 156টির, কমেছে 167টি ও অপরিবর্তিত রয়েছে 55টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 42 কোটি 29 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া 297টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 120টি, কমেছে 131টি ও অপরিবর্তিত রয়েছে 46টি কোম্পানির শেয়ারের দর। পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন দায়িত্ব ছাড়লেও হেড কোচ হিসেবে দলে থাকছেন রাসেল ডোমিঙ্গো। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গিবসনের সঙ্গে 2 বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ায় আর মেয়াদ বাড়াতে সম্মত হননি তিনি। পরাগ আরমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে টি-20 বিশ্বকাপে দলের ভরাডুবিতে বিপাকে পড়ে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর চাকুরি। বাছাই পর্বের 3 ম্যাচে 2টি জয়, 1টিতে হার, আর সুপার 12-এ 5 ম্যাচের সবকটিতেই পরাজয়। বাংলাদেশের প্রাপ্তি 0। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ। এমন ফলাফলে দাবি ওঠে টাইগারদের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গোকে বিদায়ের। তবে ওয়েসডি করে রাখা হয়েছিল তাকে। নিউজিল্যান্ড সফরের পরই ডোমিঙ্গোকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সিরিজ শেষে মত পাল্টায় বিসিবি। কিউই সফরে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি সেদেশে এবারই প্রথম কোনো সিরিজ ড্র করতে পারে বাংলাদেশ। বিপিএল শেষের সাথে সাথে আসবে আপনার আফগানিস্তান সিরিজ। আফগানিস্তান সিরিজের পর থেকে চলে যাবে হচ্ছে সাউথ আফ্রিকা। তো এরকম একটা প্যাকড শিডিউলের মধ্যে এই জন্য এখন পর্যন্ত হি ইজ হোল্ডিং দ্য পজিশন, এখন উনি আছে। আমাদের যেহেতু তার কাছে একটা কন্ট্রাক্ট দেওয়া আছে, বাট আমাদের মাথায় অন্য চিন্তাও আছে ফুল কোচিং প্যানেল নিয়ে। এদিকে ডোমিঙ্গো বহাল তবিয়তে থাকলেও বিসিবিকে গুড বাই জানাচ্ছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। বিসিবি ছেড়ে পাকিস্তান সুপার লিগের মুলতান সুলতানের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন তিনি। পিসিএল এর দল মুলতান সুলতান তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিষয়টি নিশ্চিত করে। 2020 সালের জানুয়ারিতে 2 বছরের জন্য টাইগারদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন ওয়েস্ট ইন্ডিয়ান ওটিস গিবসন। চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। করোনার টিকা নেওয়ার শর্ত পূরণ করতে না পারায় বাধ্য হয়ে ইন্দোনেশিয়ার সফর বাতিল করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ দলের সবার অবশ্যই 2 ডোজ টিকা নেওয়া থাকতে হবে, কিন্তু জাতীয় দলের অন্তত 13 জন ফুটবলারের 2 ডোজ টিকা নেওয়া হয়নি। তবে তাই এই সফর বাতিল করা হয়েছে বলে জানান বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। তবে শনিবার দেশে আসছেন জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবভেরা। তার অধীনে আগামী মার্চে বাংলাদেশকে আন্তর্জাতিক ম্যাচ খেলাতে চায় বাফুফে। অতিরিক্ত সময়ের গোলে জুভেন্টাসকে 2-1 ব্যবধানে পরাজিত করে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল ইন্টার মিলান। এটি নিয়ে সুপার কাপে 6 বার চ্যাম্পিয়ন হল ইন্টার। সান সিরোতে খেলার 25 মিনিটে ম্যাককেনি গোল করে এগিয়ে দেন রেকর্ড 9 বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে। তবে 25 মিনিটে স্পট কিকে ম্যাচে সমতা ফেরান ইন্টারের আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্তিনেজ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়। শেষ বাঁশি বাজার আগে মুহূর্তে অ্যালেক্সিস সানচেজ ইন্টারের 6 নিশ্চিত হয়। জয় নিশ্চিত হওয়ার পর ফলে 2011 সালের পর আবারও ইতালিয়ান সুপার কাপ জয় করে ইন্টার মিলান। 7টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে ওয়ালটন বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা। পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক
আশিকুর রহমান মিকু এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল সহ অন্যান্য কর্মকর্তারা 6 দিনের এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ সেনাবাহিনী 3-2 সেটে নৌবাহিনীকে পরাজিত করে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় 3 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু, সংক্রমণ 12% উপরে, উদ্বেগজনক পরিস্থিতিতেও বিধিনিষেধ মানছে না মানুষ। সরকারি নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান প্রধানমন্ত্রী, স্বাস্থ্য বিষয়ক গবেষণা বাড়ানোর তাগিদ। চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত নারায়ণগঞ্জের ভোটাররা, প্রশাসনের নিরপেক্ষ সহযোগিতা চান আইভি তৈমুর দুজনে। এবং বাউল ফকির বেশে সিরিয়াল কিলার সেলিমকে গ্রেপ্তার করেছে র্যাব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।